আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের একটি সুন্দর কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতাটি আমার খুবই পছন্দের একটি কবিতা ছিল। আজকের কবিতার নাম হচ্ছে কাজলা দিদি। আচ্ছা, তোমাদের কার কার দিদি রয়েছে? আমার তো একটি দিদি আছে। আর এই কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। তাকে কিন্তু দুঃখের কবি বলা হয়। আসো আমরা প্রথমে কবিতাটি আবৃত্তি করি। কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই? পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনায় জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো? দিদির কথায় আঁচল দিয়ে মুক্তি কেন ঢাকো? খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি, তখন ও ঘর থেকে মা কেন আর দিদি আসে না কো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বল মা, দিদি কোথায় গেছে? আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতন ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? আমিও নাই দিদিও নাই, কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিস না মা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল? বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই? আমি আসলে এত সুন্দর করে কবিতা আবৃত্তি করতে পারি না, তবুও তোমাদের জন্য একটু চেষ্টা করলাম। আশা করি তোমরা আমার চেয়ে আরও ভালোভাবে কবিতা আবৃত্তি করার চেষ্টা করবে। তোমরা ইচ্ছা করলে ইউটিউবের অন্য চ্যানেল থেকে এই কাজলা দিদি কবিতাটি আবৃত্তি দেখতে পারো। আর তোমাদের পরীক্ষাতে পুরো কবিতাটি আসবে না, কিন্তু প্রশ্ন বোঝার সুবিধাতে আর প্রশ্ন লেখার জন্য পুরো কবিতাটি তোমাদের পড়া দরকার। তোমাদের আসবে হচ্ছে কবিতার প্রথম 8 লাইন কিংবা 10 লাইন। তোমরা প্রথম 8 লাইন বা 10 লাইন হচ্ছে ভালো মতো দাড়ি কমা বা বিরাম চিহ্ন সঠিক রেখে পড়ার চেষ্টা করবে। আসো দেখি আমাদের এই কবিতার পাঠের অনুশীলনী কি আছে। প্রথমেই আছে জেনে নেই। তোমাদের কিন্তু জেনে নিতে আসে, যেমন আসতে পারে কাজলা দিদি কবিতার মূল ভাব বলো। এই যে আমরা পুরো কবিতাটি পড়লাম, পুরো কবিতাটি পড়ে আমরা কি বুঝলাম সেটি হচ্ছে মূল ভাব। আজকে আমরা এই মূল ভাব নিয়ে আলোচনা করবো। আগে প্রথমে দেখো জেনে নিই। ছোট্ট বোনটি সারাক্ষণের সাথে ছিল কাজলা দিদি। দিদি চিরদিনের জন্য তাদের ছেড়ে চলে গেছে, তা সে জানে না, বুঝে না। প্রতি মুহূর্তে সে তার প্রিয় কাজলা দিদির জন্য অপেক্ষায় থাকে। সে কোথায় গেছে, কেন আসে না তা জানতে চায় মায়ের কাছে। মা উত্তর দিতে পারেন না, মুখ লুকিয়ে শুধু কাঁদেন। মানে এই কবিতার মূল ভাব বা এই কবিতার মর্মে রয়েছে এই কথাগুলোই, যে একটি ছোট্ট শিশু তার খেলার সাথী তার প্রিয় কাজলা দিদি বা তার বড় বোন হচ্ছে বর্তমানে নেই, তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। মানে সে হচ্ছে চিরবিদায় নিয়েছে বা মারা গিয়েছে, কিন্তু ছোট্ট শিশুটি শিশুটি তা হচ্ছে জানে না। তাই সে মায়ের কাছে তার কাজলা দিদির কথা জানতে চায়। মা উত্তর দিতে পারেন না যে তার কাজলা দিদি যে মারা গিয়েছে
তাই মা মুখ লুকিয়ে শুধু কান্না করেন, যাতে অবুঝ শিশুটি তার চোখের পানিটি না দেখেন। আচ্ছা, 2 নম্বরে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং নতুন বাক্য লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো আমরা আমাদের বইয়ের শেষে পেয়ে যাব। আমি তোমাদের সুবিধার্থে আমার খাতায় লিখে রেখেছি, আমরা খাতা থেকে একবার পড়বো এবং সাথে এইগুলোর বাক্যগুলোও পড়বো। শোলক, শোলক অর্থ হচ্ছে ছড়া। আমার শোলক শুনতে ভালো লাগে। জোনাই, জোনাই অর্থ হচ্ছে জোনাকি পোকা। এটাতে বাক্য হবে আধার রাতে ঝোপে ঝাড়ে জোনাই জলে। দিদি, দিদি অর্থ হচ্ছে বড় বোন। আমার দিদি আমাকে অনেক ভালোবাসে। নেবু, নেবু অর্থ হচ্ছে লেবু। নেবুর শরবত আমার অনেক ভালো লাগে। ভুঁই চাপা, ভুঁই চাপা অর্থ হচ্ছে মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল। বাক্য হবে ভুঁই চাপা গাছে মাঠ ছেয়ে গেছে, মার আসনে পা দিয়ে পিষে না যাওয়ার নির্দেশ। এটিতে বাক্য হবে ফুল গাছগুলো মার আসনে। আমি যে বাক্যগুলো লিখেছি এই বাক্য ছাড়া তোমাদের মনের ইচ্ছে মতো যে কোনো বাক্য লিখলেই হবে, আমার মতো বাক্য লিখতে হবে কোনো কথা নেই, বাক্য সার্থক হলেই হয়েছে। এরপরে দেখো রয়েছে বিপরীত শব্দগুলো জেনে নিই। দিন, বিপরীত শব্দ কিন্তু খুবই সহজ, মানে যেই শব্দটা বলবো তার ঠিক অপোজিট বা উল্টোটা। আচ্ছা, দিনের বিপরীত হচ্ছে রাত। ঘুম, ঘুমের বিপরীত হচ্ছে জাগরণ। ঢাকা, খোলা। নতুন, পুরানো। জ্বলা, নেভা। তোমরা বিপরীত শব্দগুলো ভালো মতো শিখবে। এছাড়াও এই শব্দগুলো ছাড়াও কিন্তু আরও অনেক শব্দের, মানে প্রায় প্রতিটি শব্দের বিপরীত শব্দ রয়েছে। তোমাদের পরীক্ষাতে যেহেতু বিপরীত শব্দ আসে, তাই তোমরা বিপরীত শব্দগুলো সবসময় শেখার চেষ্টা করবে। 4 রয়েছে ডান দিক থেকে ঠিক উত্তরটি বেছে নিই ও খাতায় লিখি। আচ্ছা, প্রথমে রয়েছে ক, কোথায় জোনাকি জলে। কোথায় জোনাকি জলে? নেবুর তলে। উত্তর হবে নেবুর তলে। বুলবুলি কোথায় লুকিয়ে থাকে? বুলবুলি লুকিয়ে থাকে ডালিমের ডালে। কে শোলক বলতেন? দিদি। ঝিঝি কোথায় ডাকে? ঝিঝি ডাকে হচ্ছে ঝোপে ঝাড়ে। ঘুম আসে না কেন? নেবুর গন্ধে। তোমরা এগুলো সুন্দর করে সঠিক উত্তরগুলো খাতায় লিখে ফেলবে। দেখি আমাদের 5-এ কি আছে। 5-এ রয়েছে হচ্ছে 5 নম্বরে রয়েছে প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো। আমি খাতায় লিখেছি, প্রথমে তোমরা আমার সাথে বলবে এবং এরপর তোমরা তোমার নিজেদের খাতায় লিখে ফেলবে। প্রথম প্রশ্ন, কাজলা দিদি কোথায় গেছে? উত্তর, কাজলা দিদি পরলোকে গেছে, অর্থাৎ মারা গেছে। খ, কখন কাজলা দিদির কথা বেশি মনে পড়ে? উত্তর, যখন কাজলা দিদির কথা মনে পড়ে। 1, যখন বাঁশ বাগানের মাথার উপর চাঁদ ওঠে। 2, যখন পুকুর পাড়ে নেবুর তলে জোনাকির আলো জ্বলে। 3, যখন রাতে ঘুম আসে না। 4, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠলে। পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। পয়েন্ট আকারে যদি কোনো প্রশ্ন আমরা উপস্থাপন করি তাহলে সেক্ষেত্রে একটু বেশি নাম্বার পাওয়া যায়। দেখো, গ নম্বর প্রশ্ন কি ছিল? গ নম্বর প্রশ্ন ছিল কাজলা দিদির কথা উঠলে মা আঁচল দিয়ে মুখ ঢাকেন কেন? উত্তর, কাজলা দিদি মারা গেছে, সে আর কোনোদিন ফিরবে না, তাই কাজলা দিদির কথা উঠলে মায়ের চোখে কান্না আসে। অবুঝ শিশুটি যেন ওই কান্না দেখতে না পায় এবং দিদির মৃত্যুর কথা জানতে না পারে, সেজন্য মা আঁচল দিয়ে মুখ ঢাকেন। গহ, পুতুলের বিয়ের সময় দিদির কথা মনে পড়ে কেন? উত্তর, শিশুটির একমাত্র খেলা ও আনন্দের সাথে ছিল কাজলা দিদি। আগামী দিন তার পুতুলের বিয়েতে কাজলা দিদি থাকবে না। এটি তার জন্য খুব বেদনাদায়ক। দিদি তার পুতুলকে সাজিয়ে দিত, সব কিছু গুছিয়ে দিত, তাই পুতুলের বিয়ের সময় তার দিদির কথা বারবার মনে পড়ে। ও, আমিও নাই, দিদিও নাই, কেমন মজা হবে, এ কথা বলে কি বোঝানো হয়েছে? উত্তর, ছোট্ট মেয়ে দিদির হারিয়ে যাওয়ার একটি মজার ব্যাপার মনে করছে। ছোট্ট মেয়ে দিদির হারিয়ে যাওয়াকে একটি মজার ব্যাপার মনে করছে। সে জানে না তার দিদি মারা গেছে। তার বিশ্বাস দিদি লুকিয়ে আছে, তার সঙ্গে মজা করছে, তাই সেও দিদির মতো লুকিয়ে থাকতে চায়। আর তার কাছে এটা যেন
চ, খুকি মাকে কেন শিউলি ফুলের গাছের নিচে সাবধানে যেতে বলেছে? উত্তর, দিদি ফুল কুড়াতে ভালোবাসতো। শিউলি ফুল গাছের নিচে ভুঁইচাপা ফুলে ভরে গেছে। মা পানি আনবার সময় পা দিয়ে মারিয়ে ফুল নষ্ট করতে পারে, তাই ফুল যাতে নষ্ট না হয় সেজন্য খুকি মাকে শিউলি গাছের নিচে সাবধানে যেতে বলেছে। ছ, ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে কেন? উত্তর, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে আছে। ফল ছিঁড়তে গেলে পাখিটি উড়ে যাবে। দিদি বুলবুলি পাখি ভালোবাসতো। পাখিটি উড়ে গেলে দিদি মনে কষ্ট পাবে, এই কারণে ডালিম গাছের ফল ছিঁড়তে বারণ করেছে। এক একে আমাদের সব প্রশ্নই পড়া শেষ। আমরা এখন দেখব পরের কি আছে। 6, নিচের শব্দগুলো ঠিকভাবে সাজে, যেমন বাঁশ বাগান। এখানে এই পাশে ডান পাশে কিছু শব্দ এবং বাম পাশে কিছু শব্দ আছে। এই শব্দগুলোর সাথে আমরা মানে ডান পাশের শব্দের সাথে বাম পাশের শব্দ আমরা মিল করব। ছন্দের সাথে মিল হবে এখানে, মানে কোন ছন্দের সাথে কোন ছন্দটা যায় এভাবে আমরা মিল করার চেষ্টা করব। আমি খাতায় লিখে রেখেছি, আমার খাতা থেকে পড়ি। পুতুল বিয়ে, থোকায় থোকায় পুকুর ধারে নেবুর তলে, শোলক বলা কাজলা দিদি বাঁশ বাগান নতুন ঘরে। সাথে রয়েছে কবিতাটির বিরাম চিহ্ন দেখে ও ভাব বজায় রেখে পড়ি। দেখো, যে কোনো আমরা কবিতা পড়ার সময় যে ভাব, যখন যে বাক্যটা আসবে সেই বাক্যের কোনভাবে বাক্যটা লেখা আছে সেইভাবেই আমাদের এক্সপ্রেশন বা অভিব্যক্তিটা করতে হবে। এভাবে আমাদের ভাব বজায় রেখে আমরা কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। আর অবশ্যই বিরাম চিহ্ন সঠিকভাবে রেখে পড়ার চেষ্টা করব। দেখো, এরপর রয়েছে কবি পরিচিতি। আমরা পড়েছি যে কাজলা দিদি লিখেছেন হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। এই যে এখানে যতীন্দ্রমোহন বাগচির ছবি দেওয়া আছে। যতীন্দ্রমোহন বাগচিকে বলা হয় দুঃখবাদী কবি বা দুঃখের কবি। আচ্ছা, তার সম্পর্কে আমরা একটু জেনে নিই। 1878 সালের 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি নদিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা রচনা ছাড়াও মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। পল্লীপ্রীতি তার কবিতার বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে লেখা, কেয়া, বন্ধুর দান ইত্যাদি। কাজলা দিদি কবিতাটি কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 1948 সালের 1 ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। আচ্ছা, আমরা এখানে একটি ইম্পর্ট্যান্ট শব্দ পেয়েছি, সেটা হচ্ছে কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে হচ্ছে কাব্য মালঞ্চ কাব্যগ্রন্থ থেকে। আচ্ছা, আমরা কবি পরিচিতিটা একটু ভালো মতো পড়বো, কারণ যার কবিতাটা পড়ছি তার সম্পর্কে আমাদের জানতে হবে। আর যখন আমরা একটু বড় হব তখন কবি পরিচিতি নিয়েই কিন্তু অনেক প্রশ্ন থাকবে, তাই আমরা এখন থেকেই কবি পরিচিতি বা এই লেখক সম্পর্কে একটু ভালো মতো জানার চেষ্টা করব। আজকের পাঠটি এই পর্যন্তই। পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ রইল। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পরবর্তী তোমরা কী পাঠ দেখতে চাচ্ছ সে নিয়ে আমাকে একটু কমেন্টস করবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।